কান্না চলে আসতেছে। এরা তো আমাদের স্বজন, তাহলে কেন আমরা টাকা পাঠাবো? কনজারভেটিভ ফ্যামিলি, এরা হচ্ছে বাইরে এসে এই ফ্যামিলির মেয়েরা কথা বলবে, এটা তো ধারণার বাইরে, এটা তো মানে ভাবাই যায় না। যেখানে যেখানে চিঠি দিলে কাজ হবে, কাজটা এখন স্বতঃস্ফূর্তভাবে যদি হয় কাজ করে, তাহলে আমার ফর্মালিটিস, আমি কোনো জায়গায় অফিসিয়াল ফর্মালিটিসের জায়গায় আমি বাকি রেখিনি। দর্শক, স্বাগত প্রবাস খবরে। এবং 5ই আগস্টের সরকার পতনের পর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আমরা দেখেছিলাম, বিজয়ের মিছিল আমরা দেখেছিলাম, সেটা শুধুমাত্র দেশ কাল সীমানার গণ্ডি মেনে এই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটি ছড়িয়ে পড়েছিল সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরব সবখানে। যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন দেশের বাইরে, তাদেরকে ছুঁয়েছিল সেই আনন্দ। এবং তার ভুক্তভোগী একজন স্বজন এখন আমার সঙ্গে রয়েছে, আমি একটু প্রেক্ষাপটটা জানিয়ে রাখি। ব্যাপারটি ঘটনাস্থল সৌদি আরবের মাহাইল, সৌদি আরবের মাহাইলে। এবং সেখানে 16ই আগস্ট, 5ই আগস্টের আরও 10 দিন পরে সেখানে সৌদি প্রবাসী যারা বাংলাদেশি রয়েছেন তারা একটি দোয়া মাহফিলের আয়োজন করেছিল, এবং সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে যে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে। তো সেই আয়োজনে, এবং এই সৌদি আরবে তো আসলে একটি সীমাবদ্ধতা থাকে কতজন লোকের জমায়েত হতে পারে, কিন্তু এই আনন্দ, এই উচ্ছ্বাস তো সবাইকে ছুঁয়ে গেছিল। একই সঙ্গে যে দোয়া মাহফিল এবং আবেগের একটি ব্যাপারও ছিল, তো সেখানে শত শত মানুষের জমায়েত হয়েছিল। সেই জমায়েতে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সৌদি পুলিশ, এবং তারা 80 জনকে সেই ঘটনাস্থল থেকে আটক করে। পরবর্তীতে বিভিন্ন ধাপে 72 জনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত 8 বাংলাদেশি প্রবাসী সেখানে আটক রয়েছেন সৌদি কারাবাসে। এবং তাদের যে পরিবার, তাদের যারা স্বজন, তারা, আমি তাদের সাথে কথা বলেছি, তারা একটি সংবাদ সম্মেলন করেছিল ডিআরইউতে, এবং তাদের স্বজনরা চট্টগ্রাম থেকে এখানে বয়ে এসেছিলেন ঢাকাতে, এবং এখানে অবস্থান করছিলেন। তারা তাদের যে দাবি, তাদের যা দুঃখ, তা জানিয়েছিলেন গণমাধ্যমকে। এবং তাদের যে নিপীড়নের গল্প আমরা শুনছি, তারা প্রচন্ড রকম মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন, সেটা খুবই স্বাভাবিক। তারা এতদিন যাবৎ কি কি পদক্ষেপ নিলেন এবং ঠিক কেন তাদেরকে গ্রেফতার করা হলো, পরবর্তীতে তারা কি চান, সেটির আদ্যোপান্ত আমরা শুনবো একজন স্বজনের কাছ থেকে। আপনার নাম? আমার নাম নুরুল কবির। আমি ভুক্তভোগীর একজন স্বজন। আমার বাড়িও চট্টগ্রাম। ওনারা আমার কাছে বিভিন্নভাবে সহযোগিতা চেয়েছেন যে আমরা তো এরকম অসহায় অবস্থায় আছি, আমাদেরকে কি করা যায়। তখন আমি আমার জায়গা থেকে, আমার বন্ধুবান্ধব, আমার যতটুকু অ্যাবিলিটি আছে, আমি গণমাধ্যমকে জানানো আমি একটু টোটাল ঘটনাটা জানতে চাই। প্রথমত, যে কোটা সংস্কার আন্দোলনের পরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেতে কোটা সংস্কার আন্দোলন হয়, যে 5ই আগস্টের পরে 16ই আগস্ট সৌদি আরবের মাহাইলে একটি শহীদি দোয়া মাহফিল ছিল শহীদদের স্মরণে। শহীদদের স্মরণের ওই দোয়া মাহফিলটার আয়োজনটা একটু বেশি বড় হয়ে যাওয়াতে ওখানকার এখানে রেস্ট্রিকশন আছে, যে মানে গণজমায়েতের, সেখানকার পুলিশ ওনাদেরকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে 72 জনকে ছেড়ে দিয়েছেন এবং 8 জনকে এখনও তারা আটক রেখেছেন। এখন আমাদের যেটা লাস্ট আমার কাছে যে নিউজ আছে, যে সৌদি আরবে আমাদের যারা স্বজনরা আছেন, এদেরকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে যারা সহযোগিতা করছেন, ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ দূতাবাস ওনাদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু বাংলাদেশ দূতাবাসের এবং আমাদের যে স্বজনদের তারা পাঠিয়ে, মানে ও সৌদি সরকার বাংলাদেশে পাঠিয়ে দিবেন। এখন আমাদের যে আবেদন বা আমাদের ভুক্তভোগী পরিবারের যে আবেদন, তারা যদি দেশে চলে আসে, তারা তাদের উপর ওখানকার যে ব্যবসা বাণিজ্য আছে, এখানে প্রায় 3 শতাধিক বাংলাদেশি তাদের উপর নির্ভরশীল, এবং তাদের এই 8 জনের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ওখানে আছে। এখন তাদেরকে যদি চলে আসা হয়, পাঠিয়ে দেয় এই দেশে, তারা আর ওই দেশে কখনোই যেতে পারবে না। তাদেরকে খালি হাতে চলে আসতে হবে। খালি হাতে চলে আসলে দুইটা জিনিস হবে, একটা হলো ওই তাদের উপর যে নির্ভরশীল পরিবাররা নিঃস্ব হয়ে যাবেন, এবং এই 8 জন খালি হাতে চলে আসলে ওদের পরিবারগুলো পথে বসে যাবে। সার্বিকভাবে আরেকটা জিনিস যেটা ঘটবে, এই যে প্রবাসীরা বাংলাদেশের বাইরে গিয়ে দেশের জন্য যেটা রেমিটেন্স পাঠায়, তাদের এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি অবমূল্যায়ন করা হয়, ওদেরকে ওই দেশে রাখার ব্যাপারে যদি সরকারের দপ্তর থেকে, পররাষ্ট্র দপ্তর থেকে যদি তৎপরতা না থাকে, তাহলে সামগ্রিকভাবে এই নিউজটা যখন প্রবাসীদের কাছে যাবে, তখন একটা নেগেটিভ প্রভাব পড়বে। যেমনটা হয়েছিল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা যখন একটা ডাক দিয়েছিলেন যে আপনারা রেমিটেন্স পাঠাবেন না, আপনারা কিন্তু সাংবাদিক ভাইরা জানেন, #রেমিটেন্স শাটডাউন। এক্স্যাক্টলি, তখন কিন্তু এই রেমিটেন্স প্রবাহটা বন্ধ ছিল।
ঠিক যখন গভর্নমেন্ট নতুনভাবে আবার শপথ গ্রহণ করে আবার ডাক দিলেন প্রবাসী ভাইদেরকে যে আপনারা রেমিটেন্স পাঠান, আপনারা দেখেছেন কিন্তু এখন রেমিটেন্সের হিডিক, রেমিটেন্সের যে ফ্লো, তাহলে তাদের যে দেশপ্রেম, এটাকে যদি আমরা রেসপেক্ট না করি, ডেফিনেটলি আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা আমাদেরকে ব্লেম দিবে যে আমরা দেশের জন্য টাকা পাঠাই, এত কষ্ট করি, শ্রম দেই। আমার তো কান্না চলে আসতেছে, এরা তো আমাদের স্বজন। তাহলে কেন আমরা টাকা পাঠাবো দেশের জন্য? আজকে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিকদেরকে, মানে এই প্রক্রিয়াটা যে আমি করেছি, আমি সাংবাদিক সম্মেলন করার পরে আমি পররাষ্ট্র দপ্তরে অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, আমি প্রবাসী কল্যাণে অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি অ্যাপ্লিকেশন পাঠিয়েছি উপদেষ্টা বরাবর, এবং সর্বোপরি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন ওই ছাত্র ভাইদের সহযোগিতায় আমি প্রধান উপদেষ্টা বরাবরে আমি অ্যাপ্লিকেশন পাঠিয়েছি। তো এই অ্যাপ্লিকেশন আসলে তো আমি পাঠিয়েছি, আমাদের দেশের এই যে দাপ্তরিক যে কাজ, এই কাজটা আদৌ কতটুকু এটা মানে এই কাজটাকে ফলপ্রসূভাবে নিয়ে আসার জন্য সহযোগিতা করবে আমি আসলে জানি না। আমরা দেখেছিলাম যে আপনারা একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম থেকে শুরু করে সবাই সেটা কিন্তু কভারেজ, একটা বিশাল কভারেজ কিন্তু পেয়েছিল, এবং মানুষ কিন্তু এরপরে জেনেছে। আমার ধারণা আপনি যদি না থাকতেন, এবং বেশিরভাগই যারা এসেছিলেন আমি তো দেখেছি যে যারা বয়োজ্যেষ্ঠ, অনেকের পিতামাতা, অনেকে হচ্ছেন স্ত্রী, এবং তারা কখনো আসলে ওইভাবে সাংবাদিকদের সামনে বা গণমাধ্যমের সামনে এই ইস্যুতে কথা বলতে হবে তারা কখনো ভাবেননি, এবং তারা কিন্তু চট্টগ্রাম থেকে, সাতকানিয়া, বাঁশখালী এই এলাকাগুলো থেকে তারা উঠে এসেছেন, প্রত্যন্ত অঞ্চল থেকে। যে মানুষগুলো এসেছে তারা সাংবাদিকের সামনে কেন, তারা তো তাদের উপজেলার বাইরে কখনো যায়নি। যে সাতকানিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, চকরিয়া, লোহাগাড়া, এরা তো এতটা মানে কি বলে, মানে কনজারভেটিভ ফ্যামিলি, এরা তো বাইরে এসে এই ফ্যামিলির মেয়েরা কথা বলবে, এটা তো ধারণার বাইরে, এটা তো মানে ভাবাই যায় না। এবং এত শীর্ষস্থানীয় গণমাধ্যম মানুষের তো দৃষ্টিতে এসেছে, মানুষ তো জানে, সবাই জানে এখন। মানুষ জানে। এই জানার পরে মানে এটার যে প্রধান উপদেষ্টা কার্যালয় বলি বা সবখান থেকে, উপর মহল থেকে আপনাদের সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করেনি, বা কোনো একটা সুফল এখনো পর্যন্ত আসেনি, কোনো সুখবর আসেনি? আমাদের কাছে যোগাযোগ বলতে, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গতকালকে গিয়েছিলাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি আমাদের খুবই একজন আইডল আমাদের তরুণ প্রজন্মের, আমরা খুবই রেসপেক্ট করি ওনাকে, আমাদের সরোয়ার আলম ভাই, ওনাকে আমরা বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাইরাদের পরিচয় দিয়ে গেছিলাম এবং বলেছি ভাইকে যে ভাই আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের জনকে এই বিষয়ে সহযোগিতা করেন। তখন সরোয়ার ভাই বলেছিলেন যে আমি চেষ্টা করছি, এবং উনি তৎক্ষণাৎ আমার কাছ থেকে ওই অ্যাপ্লিকেশনটা নিয়ে সৌদির যে দূতাবাস অফিস আছে উনি ওখানকে এটা ফরওয়ার্ড করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই দূতাবাস অফিস ওনাদেরকে চাইলেই বাংলাদেশে না ফিরিয়ে ওই দেশে কর্মস্থলে ফিরে যাওয়ার যে সহযোগিতা, এটা দূতাবাস অফিস করতে পারবে না। আমাদের স্বজনেরা বলেছেন যে এটা একমাত্র সম্ভব দুই দেশের পররাষ্ট্র দপ্তরের যোগাযোগ, হস্তক্ষেপ, অথবা প্রধান উপদেষ্টার একটা ফোনেই পারে হয়তোবা তাদেরকে এই কর্মস্থলে ফিরিয়ে। কিন্তু আপনারা তো সে আহ্বানই জানিয়েছিলেন, আমি যতটুকু পর্যন্ত জানি আপনাদের একটাই আহ্বান ছিল যে প্রধান উপদেষ্টাই শুধুমাত্র এটা করতে পারেন, এবং এরপরও কি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো প্রকার যোগাযোগ বা, এবং আপনারা কিন্তু কাগজপত্র জমা দিয়েছিলেন ওখানে? আমরা প্রধান উপদেষ্টার দপ্তরে কাগজ জমা দিয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই ওখানে গিয়েছিলেন আমাদের চিঠি নিয়ে। আপনাদের কাছে সমস্ত প্রকার ডকুমেন্টস ছিল, ছবি টবি থেকে শুরু করে সব ধরনের ডকুমেন্ট আমাদের কাছে আছে, এবং প্রধান উপদেষ্টার যিনি আমাদের অ্যাপ্লিকেশন রিসিভ করেছেন উনি কমিটমেন্ট দিয়েছেন যে ঠিক আছে আমি স্যারের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করব, স্যার বাহিরে আছেন, আমি অবশ্যই স্যারের সাথে এই বিষয় নিয়ে আলাপ করব, ইনি আমাদেরকে কথাও দিয়েছেন। কিন্তু আজ অবধি এখনো আমাদের কাছ থেকে এই ধরনের কোনো ফোন। এখন প্রায় কতদিন আপনাদের স্বজনরা যারা কারাবাসী রয়েছে? 16ই আগস্ট থেকে যদি ধরি তাহলে এখন কত 25 দিন পার হয়ে গেছে অলমোস্ট। এখন আপনারা কি চান এই মুহূর্তে? আমরা চাই, আমার যতটুকু ধারণা আপনাদের অবস্থাটা খুবই লেজে গোবরে, এবং আপনারা এখনো পর্যন্ত আসলে বিষয়টা কার কাছে যাবেন, আপনারা কিং কর্তব্য বিমূঢ়, বুঝে উঠতে পারছেন না যে কি করবেন আসলে, কারণ আপনাদের পক্ষ থেকে যা যা কিছু করার সম্ভব বা আপনারা সবকিছু করেছেন। আমাদের তো এর সাথে আর এবিলিটি নাই, আমার সামর্থ্যের জায়গা তো এখানে লিমিটেড,
মানে আমি কতটুকু বা যেতে পারবো? এখন আমি চাইলে যে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারতেছি, আমার এই স্বজনদেরকে আপনি ছাড়িয়ে দেন, মানে এটা তো আর হয়ে যাচ্ছে না, বিষয়টা চাইলেই তো হচ্ছে না। এখন আমার কাছে একমাত্র মানে অনুরোধ যে আপনারা যারা সাংবাদিক, গণমাধ্যমের তো একটা ভূমিকা আছে দেশের মানুষের জন্য, সেক্ষেত্রে গণমাধ্যমের ভাই বোনদেরকে আমি অনুরোধ করব যে এটার একটা সুরাহা করার জন্য আপনারা একটা ভূমিকা রাখবেন। এটা হলো আমাদের ভুক্তভোগীর পরিবারের একজন স্বজন হিসেবে আমার সংবাদকর্মীদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমি আমার এটা একটা প্রশ্ন, এটা আমার ব্যক্তিগতভাবে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক প্রবাসীরা তো আপনাদের শুনতে পাচ্ছে, এবং আমি যাদের কথা বলছি তারাও কিন্তু প্রবাসী। একইভাবে মানে এই যে আপনি একজন প্রবাসীদের নিয়ে তাদের যে দুর্ভোগটি আপনি কাজ করছেন, এবং সে ভোগান্তির কিন্তু আপনার একটা আলাদা অভিজ্ঞতা রয়েছে। আপনি এই দপ্তর থেকে ওই দপ্তর, আজকে এই সংবাদ সম্মেলন, আজকে ওই কার্যালয় ওই কার্যালয় চিঠিপত্র দিচ্ছেন, মানে আপনি তো কিছুটা হলেও মনে আন্দাজ করতে পারছেন যে প্রবাসীদের দুঃখ তারা আসলে কি ফিল করে। মানে তারাও তো যখন দেশে আসে কোনো একটা প্রয়োজনীয় কাগজপত্র বা অল্প কিছু সময় থাকে, তারাও কিন্তু এই ভোগান্তির মধ্য দিয়ে যায়। আমি জানি যার যন্ত্রণা সেই বোঝে, আপনিও তো কিছুটা বোঝেন। মানে কি মনে হচ্ছে যে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে, যে যে প্রবাসীরা দেশের বাইরে এই মুহূর্তে অবস্থান করছে? এখন প্রবাসী ভাইরাদের যে অভিযোগ, বিভিন্ন সময় তাদের যে হয়রানি, এয়ারপোর্টে হয়রানি, দপ্তরে হয়রানি, যখন যে কোনো একটা মানে অফিসের কাজকর্ম, প্রবাসীদের সুরক্ষা বা এখন তো মন্ত্রণালয় আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। এখন তাদের যার যার জায়গা থেকে যদি কাজটা দ্রুত মানে স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে নিজের দায়িত্ব মনে করে যদি কাজটা করে, তাহলে তো আমাদের আজকে এই দপ্তর থেকে ওই দপ্তর, সাংবাদিকের কাছে, ওর কাছে, ডিআরইউর কাছে, প্রেস ক্লাবের কাছে, এগুলো তো ঘোরাঘুরি করা লাগে না। এটা তো এটা যার যার কাজ যদি সেই সময় মতো করে, এটা তার, কারণ এত বড় একটা ঘটনা ঘটেছে, আজকে এতগুলো গণমাধ্যম প্রচার করেছে, তাহলে আমাদের ভুক্তভোগীর পরিবারের কাছে একটা ফোনও আসলো না, তাহলে এতে কি বোঝা যায়? উল্টো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন, তাও কোনো সুফল পাচ্ছি না। এখন হওয়া উচিত ছিল যে আমরা আমরা ভুক্তভোগী, আমরা এতগুলো গণমাধ্যমে সংবাদ প্রচার করেছি, তাহলে আমাদের কাছেই সরকারের যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ আসবেন যে আপনারা এই অসুবিধায় পড়ছেন, আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। উল্টো তা না, বরং আমরাই গিয়ে আবার দপ্তরে দপ্তরে ঘুরে, আবার দপ্তরে ঘুরলেই যে কাজ হচ্ছে বিষয়টা তাও না। এবং আদৌ কাজ হবে কিনা, হলে কখনো হবে সেটাও কিন্তু আপনার নিশ্চিত নয়। আমাদের এই ধরনের কোনো নিশ্চয়তা নাই, বরং সবার মধ্যে একটা উৎকণ্ঠা আছে, সবার মধ্যে একটা ভীতি আছে যে আমাদের এই পরিবারগুলো যদি দেশের বাহির থেকে চলে আসে, আমাদের তো ছেলে মেয়ে আছে, পড়াশোনা করে, তাদের বাসা ভাড়া আছে, খরচ আছে, বিভিন্ন ধরনের যে একটা একটা নেগেটিভ যে ইম্প্যাক্ট, এটা তো আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমি মানে কিভাবে বোঝাবো যে এই পরিবারগুলো যদি চলে আসে এখানে, তাদের উপর নির্ভরশীল তো আরও মানুষ আছে। শুধু আমার স্বজনের কথাই আমি বলি, সিম্পল, যিনি আমি আমার স্বজনের কথা, আমার যিনি জয়নাল আবেদিন, উনি চট্টগ্রামের বাঁশখালী থানার বাসিন্দা। উনি আমার মনে আছে, মানে প্রতি বছর যখন রমজান আসে, অসংখ্য মানুষকে জাকাত দেয়, অসংখ্য মানুষকে জাকাত দেয়, এবং গ্রামে একটা মেয়ের বিবাহ হলে, কেউ অসুস্থ হলে, মানে উনি উনি নিজের পরিবারের মানুষ মনে করে। ওনার কাছে গেলে যতটুকু সামর্থ্য আছে উনি সব সময় উজাড় করে দিতে চায়। তাহলে সবগুলো এই মানুষগুলোর জন্য যদি আমরা কিছু করতে না পারি, আমার কাছে তো এটাই খারাপ লাগতেছে। আমি কেন কেন কিছু করতে পারতেছি না? আর আমিও চাইলেই যে কিছু করে ফেলতে পারতেছি, বিষয় এরকম না। বাট আমার আমার যে হাহাকার, আমার যে প্রচেষ্টা, আমার মনে হয় না আমি ত্রুটি রেখেছি কোথাও। কারণ আমি সবগুলো দপ্তরে চিঠি দিয়েছি, যেখানে যেখানে চিঠি দিলে কাজ হবে, কাজটা এখন স্বতঃস্ফূর্তভাবে যদি হয়, কাজ করে, তাহলে আমার ফর্মালিটিস, আমি কোনো জায়গায় অফিসিয়াল ফর্মালিটিসের জায়গায় আমি বাকি রেখিনি। আপনার যে দাবি, আপনি যেটা চান। আমার আমার দাবিটা হলো, আমার এই প্রবাসের যে আমাদের ওখানকার যারা সহযোগিতা করতেছেন এই কাজটা, ওনারা আমার সাথে সকালেও কথা হয়েছে। ওনারা একমাত্র একটা আমাদের কাছে আবদার রেখেছেন, সৌদি আরবের সামনে স্বাধীনতা দিবস, যদি স্বাধীনতা দিবসের এই রেফারেন্স ধরে আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের প্রধান উপদেষ্টা যদি একবার ওনাদের কাছে রিকোয়েস্ট করেন, আবেদন রাখেন, আমাদের প্রবাসী ভাইদের কথা চিন্তা করে, উনি বলেছেন ওনাদেরকে ওখানে কর্মস্থলে ফিরিয়ে দেওয়া সম্ভব, এবং এটা ওই দেশের সরকার করবে। সৌদির স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে? হ্যাঁ, সৌদির স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে, মানে একটা সফট কর্নার থাকে প্রতিটা, মানে প্রতিটা মানুষের বলেন, মানে মানুষের, আমাদেরও তো স্বাধীনতা দিবস যখন আসে, আমাদের কাছে একটা ফিলিংস কাজ করে, একটা অনুভূতি কাজ করে, ঠিক ওই দেশেরও এরকম একটা বিষয় আছে। যদি ওখানকার
গভর্নমেন্টকে যেটা আমরা এর আগে সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে দেখেছি, তাদেরও তো ভীষণ কড়া এবং তারা তো ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ওই আরব আমিরাত বলেন, আপনার কুয়েত, দুবাই, সৌদি আরব, ওখানকার আইনটাই এরকম। ওখানে কোনো ধরনের গণজমায়েত করা যায় না, এটা নিষিদ্ধ ওদের ওখানে। সেই জায়গাতে ওদের ওদের রাষ্ট্রীয় আইনকে ওনারা কি বলে ভায়োলেট করে বলেন, বা ওনাদের এই যে সীমা লঙ্ঘন করে। স্ট্রিক্ট জায়গাটাতে না থেকে আমাদের উপদেষ্টা মহোদয়ের, মাননীয় প্রধান উপদেষ্টার মানে আহ্বানে বা সাড়া দিয়ে ওনারা তো এই কাজটা করেছেন এবং ওনাকে অনার করেছেন, ওনাকে সম্মান করেছেন। সেই জায়গায় আমাদেরও অনুরোধ ভুক্তভোগী পরিবারের, যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের এই পরিবারের কথা চিন্তা করে একবার যদি সৌদি আরবের সৌদি আরব সরকার সৌদি আরব সরকারের সাথে যোগাযোগ করে এই অনুরোধটুকু রাখেন যে ওনাদেরকে দেশে না পাঠিয়ে ওই দেশে তাদের যে ব্যবসা বাণিজ্য আছে ওই ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেওয়ার জন্য যদি অনুরোধ করেন, আমাদের ভুক্তভোগী পরিবারের আশা আমরা একটা সমাধান পাব। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রবাস খবরকে। দর্শক, আমরা জানছিলাম যে তারা এখন একমাত্র দুয়ার যেটাকে সমাধান বলে ভাবছেন সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ। এখন এর আগে আমরা সংযুক্ত আরব আমিরাতের যে 57 জন দণ্ডিত আসামি ছিলেন তাদেরকে আমরা দেখেছি যে সসম্মানে দেশে ফিরিয়ে আনা হয়েছে, এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। এখন এই যে 8 প্রবাসী যারা সৌদি আরবে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই কূটনৈতিক তৎপরতা ডক্টর মোহাম্মদ ইউনূস চালাবেন কিনা সেটি দেখবার বিষয়। আর তার জন্য আপনাদেরকে সংযুক্ত থাকতে হবে প্রবাস খবরে।